নমস্কার, আমার আপনজনেরা, রুদ্রবার্তে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। 2026-এর নির্বাচনের নির্ঘণ্ট দেখিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে বা বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু রাজনৈতিক দল, অর্থাৎ এই রাজ্যে বিরোধী রাজনৈতিক দলেরা কিন্তু একের পর এক তাদের প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে। সিপিএম যেমন ঘোষণা করেছে, তেমনি আজকে কিন্তু বিজেপি তাদের প্রথম দফা তালিকা ঘোষণা করে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস, যারা সবসময় আগে ছিল, আজকে দেখলাম এবারে তারা পিছিয়ে আছে। আর এটা অবাক লেগেছে, সত্যি বিশ্বাস করুন। কারণ এর আগে আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় 2011 বলুন, 16 বলুন বা 21 বলুন, পরপর আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী তালিকা রেডি হয়ে থাকে, ফটাফট বলে দেন। কিন্তু এবার আর তা হলো না। বিজেপি দেরিতে করতো, কিন্তু বিজেপি এবারে সমস্ত কিছু গুছিয়ে ফেলেছে। ঘর গুছিয়ে বিজেপি কিন্তু আগেই করে দিয়েছে প্রার্থী তালিকা ঘোষণা। যদিও আজকে অর্ধেক হয়েছে, বাকি অর্ধেক হয়তো আগামীকাল বা পরশু হবে, কিন্তু বিজেপি একটা প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় এই যে অবস্থা, অর্থাৎ পারছেন না, তার পিছনে কারণ কি বলুন তো? কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আসল জায়গাটাই নষ্ট হয়ে গেছে। যেই মুহূর্তে আচার সংহিতা, অর্থাৎ নির্বাচনী আচার সংহিতা জারি হয়েছে, মানে ঘোষণা হয়ে গেছে ভোটের কথা, সঙ্গে সঙ্গে কিন্তু এই রাজ্যে আমরা অনেকগুলো পরিবর্তন দেখলাম। অর্থাৎ মুখ্য নির্বাচন কমিশনারের তরফ থেকে যে সমস্ত নোটিশ দিয়ে পরিবর্তন করা হলো এই রাজ্যে, সেই পরিবর্তনগুলো কিন্তু এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের যে আমলাতান্ত্রিক যে পরিকাঠামো ছিল সেটাকে নষ্ট করে দিয়েছে। আর এটা কারণ হচ্ছে নির্বাচন কমিশনের সঙ্গে এই রাজ্যে রাজ্য সরকারের এক সংঘাত, যেটা এসআইআর আবহ থেকে শুরু হয়েছে। এসআইআর নিয়ে কীভাবে এই রাজ্যে রাজ্য সরকার গুলিয়েছেন সেটা আপনারা সবাই জানেন। 12টা রাজ্যে এসআইআর হয়েছে, একমাত্র এই রাজ্যে যেখানে গণ্ডগোল হয়েছে, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার প্রভাবিত করার চেষ্টা করেছে এসআইআর প্রক্রিয়াকে। এখনও সেটা নিয়ে চলছে। এখন সুপ্রিম কোর্ট পর্যন্ত দৌড়দৌড়ি করে অবশেষে ক্ষান্ত হয়েছেন মমতা ব্যানার্জি। কিন্তু এসআইআর নিয়ে তিনি এত পাস আউট করেছেন জাতীয় নির্বাচন কমিশনারকে, এই সংঘাত তার ফলেই হলো। অর্থাৎ এই জায়গায় যেন মনে হচ্ছে যেন রাজ্য সরকারের ওপরে কোনোটা বিশ্বাস আর নেই। আর এটাই হওয়া স্বাভাবিক ছিল, কারণ এই রাজ্যে রাজ্য সরকারের উপর বিশ্বাস করে যদি নির্বাচন হয়, তাহলে সেই নির্বাচন নয়, একটা প্রহসন হয়, যেটা আমরা 2021-এ দেখেছি। এবং বিভিন্ন জায়গায় যে সমস্ত নির্বাচনগুলো হয়েছে, অর্থাৎ আপনি যদি দেখেন, আপনি ওই পঞ্চায়েত নির্বাচন, সেগুলো তো আপনি পরিষ্কার জানেন যে কীভাবে কী করেছে এরা। এই যে পদক্ষেপ জাতীয় নির্বাচন কমিশন নিয়েছে, এই পদক্ষেপ নেওয়ার ফলে কিন্তু কার্যত মমতা বন্দ্যোপাধ্যায় পাজলড হয়ে গেছেন। এখানে গিয়ে কিন্তু তার সব কিছু ভেঙে গেছে। কারণ জানেন, কারণ এই যে বদল করা হয়েছে, অর্থাৎ একদম জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে নোটিশ জারি করে যেগুলো বদলগুলো হয়েছে, সেই বদলগুলো কী কী খেয়াল করুন আপনি। চিফ সেক্রেটারি নন্দিনী চক্রবর্তী ছিলেন, তার জায়গায় এলেন দুষ্যন্ত নারিওয়ালা। প্রিন্সিপাল সেক্রেটারি হোম ও হিল অ্যাফেয়ার্সের জগদীশ প্রসাদ মিনার দায়িত্ব ছিল, তার জায়গায় এলেন সংঘমিত্রা ঘোষ। ডিরেক্টর জেনারেল অফ পুলিশ ডিজিপি ছিলেন পীযূষ পান্ডে, তার জায়গায় এলেন সিদ্ধনাথ গুপ্ত। কলকাতা পুলিশের কমিশনার হয়েছিলেন সুপ্রতিম সরকার, তাকে সরিয়ে দিয়ে এলেন অজয় কুমার নন্দ। এডিজি ল অ্যান্ড অর্ডার বিনীত কুমার গোয়েলের চিরনাম, তাকে সরিয়ে দিয়ে তার জায়গায় এলেন অজয় মুকুন্দ রানাড়ে। আর ডিজি কারেকশনাল সার্ভিসেসে এলেন নটরাজন রমেশ বাবু। এবার হচ্ছে প্রশ্ন হচ্ছে, এই যে অপসারণ করা আছে এর জন্য কারণ কি? কারণ হচ্ছে এই যে সমস্ত মানুষগুলোকে, অর্থাৎ যাদেরকে অফিসারগুলোকে বদল করা হলো, তার পেছনে অনেকগুলো অভিযোগগুলো আছে, যে অভিযোগগুলো সামনে এসছে, যেগুলো আমরা আর কি জানতে পারছি। সেগুলো কি বলুন তো? বিনীত কুমার গোয়েল, অর্থাৎ যিনি এডিজি ছিলেন ল অ্যান্ড অর্ডার, তাকে সরিয়ে দেওয়া হলো। কেন? তার কারণ তার বিরুদ্ধে আপনারা জানেন আরজি কর কাণ্ডের সময় কি হয়েছিল। 2024 সালে আরজি করে যে ঘটনা, যেখানে অভয়ার নৃশংসভাবে ধর্ষণ করে খুন করার ঘটনা ঘটে, সেই ঘটনার পরে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, সেখানে কিন্তু নাম উঠে এসেছিল এই পুলিশ কমিশনারের। বিভিন্ন তথ্য ধামাচাপা দেওয়ার এবং এই কার্যকলাপগুলোকে ঘুরিয়ে দেওয়া, এই সমস্ত কিছু নিয়ে বিভিন্ন অভিযোগ এসেছিল। এবং তার অফিসের কি লালবাজারে গিয়ে শিরদাঁড়া দিয়ে এসেছিল জুনিয়র ডাক্তাররা। জানেন আপনারা সবাই জানেন যে কীরকমভাবে আন্দোলন হয়েছিল, গোটা দেশ জুড়ে আন্দোলন হয়েছিল। এবং অবশেষে বিনীত কুমার গোয়েলকে সরাতে বাধ্য হয়েছে মমতা ব্যানার্জি, অর্থাৎ মুখ্যমন্ত্রী খুব কাছের লোক থাকা বিনীত গোয়েলকে কিন্তু সরিয়ে দেওয়া হয়েছিল। অভিযোগ ছিল এই আরজি কর কাণ্ড নিয়ে, তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উঠেছিল। এবং সেই অভিযোগগুলোতে সরব হয়েছিল জুনিয়র ডাক্তার, এবং তারা অনশনেও বসে গেছিল। তারা কিছুতেই কাজ করছিল, কর্মবিরতি ঘোষণা করেছিল, এবং গোটা দেশ জুড়ে প্রতিবাদ হয়েছিল। আর এর মধ্যে বিনীত গোয়েলের নামটা কিন্তু এসে গেছিল, তাকে সরিয়ে দেওয়া হয়েছিল পুলিশ কমিশনারের পদ থেকে, কলকাতা পুলিশ কমিশনারের পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হয়। এবং তার সঙ্গে সঙ্গে আরও একটা নাম ওঠে, যে আদালতে ভুক্তভোগীর নাম প্রকাশ করার অভিযোগও তার বিরুদ্ধে উঠেছিল। জানেন আপনারা, সেই বিনীত গোয়েলকে সরানো হয়েছে। এরপর হচ্ছে সুপ্রতিম সরকার, যিনি কলকাতা পুলিশের এবার নতুন কমিশনার হয়েছিলেন, তাকে সরিয়ে দেওয়া হয়েছে। তার কারণ হচ্ছে বাগুইআটি জোড়া খুনের ঘটনাতে
যে আইন শৃঙ্খলার অবনতি হয় তার জন্য কিন্তু বলা হয় যে এই সুপ্রতিম সরকার কলকাতা পুলিশ কমিশনের ব্যর্থতার জন্য এই আইন শৃঙ্খলার অবনতি হয়। এছাড়া 2019 সালে তিনি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সিবিআই এর বিরুদ্ধে ধর্নায় বসেন, মনে আছে নিশ্চয়ই, রাজীব কুমারকে নিয়ে। সেই রাজীব কুমারের বাড়িতে সিবিআই যাওয়ার জন্য ধর্নায় বসেন কিন্তু এই সুপ্রতিম সরকার, এবং তখনই তার বিরুদ্ধে কিন্তু অভিযোগ ওঠে এবং কেন্দ্রীয় ডেপুটেশন তার স্থায়ীভাবে নিষিদ্ধ করা হয় এই অভিযোগ ওঠে। এছাড়া সন্দেশখালী ঘটনা নিয়ে তার ভূমিকা নিয়েও কিন্তু বিতর্ক হয়। আর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তার যে বক্তব্য, তার যে এই ঝামেলায় জড়িয়ে পড়া, এগুলো আমরা সবাই জানি। অর্থাৎ কোথাও যেন পক্ষপাতমূলকভাবে ব্যবহার করেছিলেন সুপ্রতিম সরকার বলেই অভিযোগ, এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেই হয়তো তাকে সরিয়ে দেওয়া হয়েছে। এবার হচ্ছে চিফ সেক্রেটারি নন্দিনী চক্রবর্তী, তাকে নিয়ে যে অভিযোগ, রাজভবন এবং নবান্নের মধ্যে যে সংঘাত, সেই সংঘাতের পিছনে নন্দিনী চক্রবর্তীকেই বলা হয়, তার জন্যই নাকি হয়। এবং সিভি আনন্দ বোস কিন্তু এই নন্দিনী চক্রবর্তী অপসারণের দাবিও করেন। এছাড়া ভোটার তালিকা সংশোধনের সময় কিন্তু নির্বাচন কমিশনের নির্দেশ পালন করেনি বলে এই অভিযোগ ওঠে তার বিরুদ্ধে, এবং তাকে দিল্লিতে ডেকে পাঠানো, নির্বাচন কমিশনও কিন্তু তাকে দিল্লিতে ডেকে পাঠান, এবং তারপরেই মনে হয় এই পদক্ষেপ নেওয়া হয় মনে হয়। পীযূষ পান্ডে অর্থাৎ ডিজিপি, তাকে যে সরিয়ে দেওয়া হলো তার পিছনে কারণ কি? তার পিছনে যে অভিযোগগুলো যেগুলো আমরা সামনে দেখতে পাচ্ছি বা শুনতে পাচ্ছি, সেগুলো হচ্ছে দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গের স্থায়ী ডিজিপি ছিল না, অ্যাক্টিং ডিজিপি হিসেবে তিনি কাজ করে যাচ্ছিলেন। ভোটার তালিকা সংশোধনের সময় নির্বাচন কার্যকর্তাদের নিরাপত্তা দিতে তিনি ব্যর্থ, মানে পুলিশ ব্যর্থ হয় বলে অভিযোগ। বিষয়টি নিয়ে কিন্তু সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়াকেও হস্তক্ষেপ করতে হয়েছিল, আপনারা জানেন, যে নিরাপত্তা দিতে কেন পারছে না পুলিশ। হোম সেক্রেটারি থাকা জগদীশ প্রসাদ মিনার বিরুদ্ধে যে অভিযোগগুলো, তিনি নাকি রাজনৈতিক সহিংসতা এবং প্রশাসনিক জটিলতা সামলাতে তিনি ব্যর্থ হন, এই অভিযোগ তার বিরুদ্ধে ওঠে। নির্বাচন কমিশনের পর্যবেক্ষক প্যানেলে তার নাম নিয়ে কিন্তু রাজ্য সরকারের আপত্তি ছিল। আসলে জাতীয় নির্বাচন কমিশনের এই পদক্ষেপের কারণ কি ছিল? কারণ হচ্ছে ভোটারদের মনের মধ্যে সেই জিনিসটা নিয়ে আসা যে এবার নির্বিঘ্নে ভোট হবে এবং কোনো রকম জটিলতা সৃষ্টি হবে না। এবং মডেল কোড অফ কন্ডাক্ট চালু হওয়ার আগে কিন্তু এই রাজ্য সরকার, আপনারা জানেন, বিভিন্ন আইএএস এবং আইপিএসদের বদলি করেছিল। তার পিছনে কারণ ছিল তারা নিজের মতো করে বা নিজের মতো লোকেদের, নিজের প্রিয় লোকেদের সামনে নিয়ে এসেছিল, এবং সেটাকেই কিন্তু কার্যত ব্যর্থ করে দিল এই নির্বাচন কমিশনের সিদ্ধান্ত। ভোটার তালিকায় যে বিশ্বাসযোগ্যতা, ভোটার তালিকা নিয়ে যে চলছিল সব কিছু, মানে এই যে একটা তৈরি করা হয়েছিল, আবহাওয়া তৈরি করেছিলেন রাজ্য সরকার, সেটাকে কিন্তু কার্যত ব্যর্থ করার জন্য মুখ্য নির্বাচন কমিশনের এই যে সিদ্ধান্ত, এই নির্দেশগুলো কিন্তু কাজে লাগবে। আর সবচেয়ে বড় কারণ হচ্ছে, সবচেয়ে বড় যে এটা প্লাস পয়েন্ট বলতে পারে, সেটা হচ্ছে এই যে ভোটের সময় যে একটা বিপদ বা একটা আক্রমণ হবে, একটা এমই হবে, সেই হবে, নিরাপত্তা বিঘ্নিত হবে, এই চ্যালেঞ্জটাকে কিন্তু কঠিনাতে মোকাবেলা করার জন্য এই বদলগুলো করা হলো। ফলত এই রাজ্যের রাজ্য সরকার, তৃণমূল কংগ্রেস সরকার, তো মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কার্যত চিন্তার মধ্যে পড়ে গেছে। তাই দেখুন তারা সবেতেই কিন্তু আস্তে আস্তে পিছিয়ে যাচ্ছে। আর এই বদলটাই কার্যত কিন্তু বিরাট বড় ধাক্কা দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে, তাই না? কি বলেন আপনি? আপনাদের প্রত্যেকের কমেন্টসের অপেক্ষায় আমি রইলাম, আর আমার পরবর্তী প্রতিবেদন দেখার অপেক্ষায় আপনি থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন রুদ্রবার্তা। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।